হামে প্রাণহানি থামছেই না। 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি 1450। বুস্টার দেওয়ার পরামর্শ, নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সুস্থ হয়ে বাইরে ফেরত যান, তারপরেও কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর্যন্ত এই বাচ্চাটিকে খুবই সাবধানে রাখতে হবে, সবার থেকে আলাদা রাখতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, বুস্টার ডোজ বা যেটা আমরা নিচ্ছি সেটাও যেন দেওয়া হয়ে যায়। আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি। আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা, তাদের পুষ্টি কমে যাচ্ছে, যেই কারণে হামের প্রকোপটা আগের চাইতে বেশি হয়েই চলে যায় নিউমোনিয়াতে। পদ্ধতিগত অবহেলাকে দায়ী করছেন বিশেষজ্ঞ। টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের গাফিলতি খতিয়ে দেখবে সরকার। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনা হোক। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই, এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলোর দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পুশিন হলে ব্যবস্থা। চাইলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি বাতিল সম্ভব নয়, স্বার্থবিরোধী কিছু থাকলে পুনর্বিবেচনার সুযোগ আছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী। 1 বছরের মধ্যে হবে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগ আমলের দুর্নীতি তদন্তের ঘোষণা মন্ত্রীর। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা। এবং বৃষ্টি উজানের ঢলে ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মন্ত্রী। হাম ও উপসর্গে প্রাণ গেল আরো 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানে ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়ে একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ। আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারতে আসে না। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের 1টি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞও বলছেন, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট বিশেষ করে। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই, এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। হাম নিয়ে আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি, বাট আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। অনেক ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওদের ভাষ্য হলো আমাদের দেশের বাচ্চাদের ডিউ টু ল্যাক অফ ব্রেস্ট ফিডিং এবং সিজারিয়ান অপারেশনের বেবি হওয়া, আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা,
তাদের পুষ্টি কমে যাচ্ছে। এ সময় যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। আসন চুরির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের এক তৃণমূল কর্মীকেও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবারে নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সামনে আসছে, যদিও আলোচনায় থাকাদের মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় পদত্যাগ করতে হবে। যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী করারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিংয়ের সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দেয়ার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে, আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করি, যেটা সর্বোত্তম সেটাই আমরা নেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি, সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা আমরা নিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি বাতিল করছে না সরকার। সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, এই চুক্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। চাইলেই বাতিল করা সম্ভব নয়, তবে কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হলে তা পুনর্বিবেচনার সুযোগ আছে বলে জানান তিনি। 9 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। পরে এই চুক্তির শর্ত নিয়ে তৈরি হয় সমালোচনা, যাতে বাংলাদেশকে মানতে হবে শতাধিক শর্ত, বিপরীতে যুক্তরাষ্ট্র মানবে মাত্র 6টি। চুক্তি এখনো কার্যকর না হলেও যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য ক্রয়ের বিষয়টি আসে আলোচনায়। চুক্তি বাতিলের দাবি ওঠে সংসদেও।
এ অবস্থায় মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠক শেষে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল হচ্ছে না, তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে নির্বাচিত সরকার। রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন। এই চুক্তিরও সেলফ ক্যারিং এলিমেন্ট আছে। আমাদের কাছে যদি কোনো সময় মনে হয় যে এই চুক্তির কোনো একটি ধারা বা একাধিক ধারা যেটি বাংলাদেশের স্বার্থের অনুকূল না, সেটাকে কারেক্ট করার প্রভিশনও এই চুক্তির মধ্যেই আছে। সম্প্রতি বাংলাদেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রী জানান, এ বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। একই সঙ্গে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। বেশিরভাগ জিনিস আমরা ইম্পোর্ট করি, আর কিছু জিনিস যেটা আমাদের রপ্তানি সক্ষমতা আছে সেটার ওভার ক্যাপাসিটি না, আমরা কোনো কোথাও ডাম্প করি না। এরকম একটা ইনকোয়ারি না হলে আমরা সেটা অ্যাপ্রিশিয়েট করতাম, সেটা আমরা তাদের জানিয়েছি। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, বাণিজ্য চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকারকে তাগাদা দিয়েছে ওয়াশিংটন। ওনারা বিভিন্ন মন্ত্রণালয় যাচ্ছে যেন এগুলি সুষ্ঠু বাস্তবায়ন হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলিতে বান্দরবানের থুমথুম সীমান্তে আতঙ্ক। কাঁটাতার ঘেঁষে আরাকান আর্মির অবস্থান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক বিজিবি। 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। আওয়ামী লীগ শাসনামলে এ খাতের দুর্নীতি তদন্ত করা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। সাইবার নিরাপত্তা ও গুজব ঠেকাতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। তৃতীয় দিনে 9টি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রস্তাবের উপর আলোচনা হয়। এ সময় মাঠ প্রশাসনে নেতৃত্ব দেয়া কর্মকর্তাদের নির্দেশনা দেন সরকারের নীতি নির্ধারকরা। আলোচনা শেষে এলজিআরডি মন্ত্রী জানান, 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন সম্পন্নের লক্ষ্য রয়েছে। বলেন, আওয়ামী লীগ শাসনামলে এই খাতের দুর্নীতির তদন্ত করা হবে। গত 16 বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব, চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী জানান, আওয়ামী আমলে মুক্তিযোদ্ধা তালিকার অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। তেলের কৃত্রিম সংকট তৈরি করা চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর অবৈধ অভিবাসন ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন দালাল চক্রের হাতে পড়ে বিদেশে যে বিপদে পড়ছে, অনেক সময় তারা মৃত্যুবরণ করছে। এই সকল যদি আমাদের রোধ করতে হয়, তাহলে আমাদের জেলার প্রশাসকদের একটা বড় ভূমিকা আছে। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি। আপনারা অতি দ্রুত দেখতে পারবেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার ঘোষিত 6 মাসের কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব ঠেকাতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তথ্য প্রযুক্তি মন্ত্রী। আর স্থানীয় সরকার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামরিক বাহিনী কাজ করবে উল্লেখ করে শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সামরিক নিয়োগ প্রক্রিয়ায় ডিসিদের সহায়তা চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা। আভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু প্রবেশ করে আমাদের যে সামাজিক ঐক্য আছে সেটাকে বিনষ্ট করতে না পারে, পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সমন্বয় ঠিক রাখতে পারি, তাহলে কোনো দেশি কিংবা বৈদেশিক কোনো শক্তি আমার রাষ্ট্রকে অস্থিতিশীল করতে পারবে না। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কথাও জানান উপদেষ্টা। রাষ্ট্রের প্রতি সবসময় অনুগত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
বৃষ্টি ও উজানের ঢলে ফের ডুবছে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে হাওরের ধান। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় কাটছে না কৃষকের দুর্ভোগ। এদিকে কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় নয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় দুর্নীতি সহ্য করা হবে না। কৃষকের দুর্দশা কমছেই না, আবারও নতুন করে তলিয়ে গেছে বেশ কয়েকটি হাওরের ধান। কিশোরগঞ্জে হাওরের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে আছে 12,500 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন 49,000 কৃষক। মৌলভীবাজারে 2,497 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। হবিগঞ্জে এখনো পানির নিচে ফসল, ধান কাটার শ্রমিক না পাওয়ায় বেড়েছে সংকট। নেত্রকোনায় এখনো প্রায় 30 ভাগ ধান কাটা বাকি। রোদের দেখা পাওয়ায় মাড়াই কাজে ব্যস্ততা বেড়েছে। সবটা আমার ক্ষেত তলে গেছে, ওকে আমি কেমনে বাজি করি বইয়া, সব জমিন তলায় গেছে। এদিকে সুনামগঞ্জেও অতিবৃষ্টিতে প্লাবিত জমি, মাড়াইয়ের জায়গা না থাকায় ক্ষতির মুখে লক্ষাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুই মন্ত্রী, উদ্বোধন করেন সরকারি প্রণোদনা দেওয়ার কার্যক্রম। আর্থিক সহায়তা 7,500 টাকা আর 20 কেজি চাল সহায়তা পাইছে। অনুদান দিতে, এতে আমরা সন্তুষ্ট। কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান কৃষিমন্ত্রী। তালিকায় অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। তালিকা নিয়ে যে অভিযোগ হয়েছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মিলন ভাই বলেছেন, আমরা এটা সময় দিতে চাই। সময় দিয়ে নিখুঁতভাবে আপনারা তালিকাটা প্রস্তুত করুন। এর আগে সমন্বয় সভায় উঠে আসে মাঠ প্রশাসনের ব্যর্থতার কথা। হাওর নিয়ে সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবেই বছর বছর হাওর তলিয়ে ফসলের ক্ষতি হয় বলে জানান কৃষকরা। বিলগুলো এবং নদীগুলোর নাব্যতা সংকটের কারণেই অল্প বৃষ্টিতে উপচে পড়ছে পানি, কিংবা ভারী বৃষ্টিতে প্লাবিত হচ্ছে ধান ক্ষেত। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা বছর বছর। তাদের মতে, হাওরের মানুষের উন্নয়নের জন্য যত ধরনের উদ্যোগী নেওয়া হোক না কেন, এই 14টি নদী এবং 2000-এর উপরে বিলের যদি নাব্যতা সংকট দূর করা না যায়, তাহলে এই হাওড়াঞ্চলের কোনো উদ্যোগেই কাজে আসবে না। বিশম্বপুর হাওর থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা 8,18,671টি গবাদি পশু। এরই মধ্যে ঘাটতি রয়েছে 35,520টি পশুর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু দিয়েই চাহিদা মেটানো হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। চট্টগ্রামে শহর থেকে গ্রামে গড়ে উঠেছে অনেক পশু খামার, যেখানে দেশীয় গরুর পাশাপাশি লালন পালন করা হচ্ছে বিদেশি গরুও। এবার জেলায় কোরবানির চাহিদা 8,18,671টি গবাদি পশুর। এর মধ্যে উৎপাদন হয়েছে 7,83,151টি। গরুর উৎপাদন 4,99,279টি। এছাড়া মহিষ 4,78,034 ও 1,94,519টি ছাগল। ঘাটতি রয়েছে আরো 35,000। আমাদের যে ঘাটতিটা অন্যান্য জেলা উদ্বৃত্ত আছে, ওখান থেকে উদ্বৃত্ত পশুগুলো আমাদের এদিকে আসবে। এই ঘাটতিটা ওখান থেকে উদ্বৃত্ত গরু দিয়ে আমাদের ঘাটতি ইনশাল্লাহ আমরা প্রতি বছরে মিট আপ করি, এই বছরও ওইভাবে মিট আপ হবে ইনশাল্লাহ। শহরের শিল্পপতি থেকে ব্যবসায়ীরা হাটবাজারের পরিবর্তে এখন এগ্রো খামার থেকেই কোরবানির গরু কিনছেন। শাহিওয়াল, ফ্রিজিয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোরবানির গরু রয়েছে সেখানে। আমরা ওরকম কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা প্রাকৃতিকভাবে এই গরুগুলো বড় করতেছি আর কি, খাবারের মাধ্যমে। চট্টগ্রামের মানুষের বেশি লাল গরু পছন্দ, তো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব লাল, শাহিওয়াল, ব্রাহ্মা, ক্রস, দেশাল এরকম গরু রাখার। আমাদের সোশ্যাল মিডিয়া আপডেটেড রাখি, ওখান থেকে দেখে পছন্দ করে ফুল ফ্যামিলি সহ এসে বসে সুন্দর করে গরু দেখতে পারে, পছন্দ করতে পারে। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 11,000-এর বেশি খামার আছে। এর বাইরে নগরী ও জেলায় মৌসুমি খামার শুধু কোরবানির ঈদকে সামনে রেখে চালু করা হয় এমন আছে শতাধিক। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়েছে বান্দরবানের থুমথুম সীমান্তে। পতাকা উড়িয়ে নিজেদের উপস্থিতি জানানোর পাশাপাশি কাঁটাতার ঘেঁষে অবস্থান জোরদার করেছে তারা। রয়েছে নারী সদস্য। সীমান্তবাসীর দাবি, 1 মাস পর সোমবার সন্ধ্যায় আধা ঘন্টা গোলাগুলির পর সকাল থেকে সীমান্ত ঘেঁষে এলাকায় অবস্থান নিয়েছে আরাকান আর্মি। গোলাগুলির পর ক্ষেত খাবার ও মৎস্য ঘিরে নেই স্বাভাবিক কর্মচঞ্চল। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে বিজিবি।
খুলনায় গুলিবিদ্ধ আসামিকে ঢাকা নেয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালায় দুর্বৃত্তরা। পুলিশ জানায় সোমবার রাত 2টার দিকে গুলিবিদ্ধ আসামি রাজু হাওলাদারের অ্যাম্বুলেন্সে কেএমপির 2 উপপরিদর্শক ও 2 কনস্টেবল সহ 4 পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। অ্যাম্বুলেন্সটি লক্ষ্য করে আবারও গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় পুলিশও 1 রাউন্ড পাল্টা গুলি ছোড়ে, তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে লবণচোরা এলাকায় পেটে গুলিবিদ্ধ হয় আসামি রাজু। টিকে থাকতে ইরান চুক্তি করতে চায় বলে আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও বলেন, যুদ্ধ না হলে এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত তেহরান। এছাড়া হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে প্রণালীতে মার্কিন সেনাদের হামলায় 7 বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে ইরান। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।